মেয়ে মানুষের গল্পে মানে মেয়ে মানুষের কথায় এখন আসতে চলেছে নতুন নতুন কথা। কাপালিক তো শেষ হয়ে গিয়েছে। এখন আমি যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে বিভিন্ন রকমের চাকরির গল্প। তো এখানে একটা গল্প যখন আমি শুরু করব, গল্প তো নয়, আসলে তো সব ঘটনা। যখন আমি শুরু করব আমি পড়ব, কিছুটা লেখা আছে আমার সামনে, পড়ব। তো এই যে ঘটনাটা, এখন আমি যে চাকরির গল্পটা বলতে চলেছি, এটা হয়তো কোনো একটা বইয়ে ছাপার আকারে বেরিয়েছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার নিজের মতো করে গল্পটাকে বলা। তো প্রথমে যেটা বলতে চাচ্ছি যে এই গল্পটা হচ্ছে একটা ট্রাভেলিং এজেন্সির, এবং কাপালিকের গল্পে যে সেই ভয়েস বলে যে ব্যক্তিটির উল্লেখ ছিল তারই কোম্পানিতে। তো আমি শুরু করছি এই ট্রাভেলিং এজেন্সির গল্প। গুনে গুনে ঠিক 10টা বছর পড়াশোনার জন্য বিদেশে কাটে 1995-এর শেষের দিকটায় দেশের মেয়ে দেশে ফিরলাম বটে, কিন্তু চাকরি পাওয়া সহজ ছিল না। যদিও এগুলো পুনরাবৃত্তি, তাও বলছি, সঙ্গে কোনো পুঁজি নিয়ে ফিরিনি, এবং ফিরবার সময় এনেছিলাম ঢাউস একটা সুটকেস, উপহারে ঠাসা। উপহার বিলোনোর পরে সুটকেসটা হালকা হলো। সম্বল বলতে পড়ে রইল অল্প কিছু জামা কাপড় এবং আমার পরীক্ষা পাশের কাগজ, যেটাকে আমরা বলি ডিগ্রি। আয় বলতে কিছুই ছিল না বিদেশে, সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় যে করে হোক একটা চাকরি জুটিয়ে নেওয়াই তখন আমার একমাত্র লক্ষ্য হয়ে উঠেছিল। রাতারাতি চাকরি জোগানো খুব কঠিন ব্যাপার। কোথায় কোথায় কর্মখালি আছে, কি করে দরখাস্ত জমা দিতে হয়, কিছুই জানা নেই। এবং এসবের জন্য নিজের একটা যোগাযোগের ঠিকানা, সেটা যে থাকা খুব দরকার, সেটাও তখন সেভাবে ছিল না। আর ডিগ্রির সঙ্গে মানানসই চাকরি তো দূরে থাক, যেহেতু আমাদের বিদেশে তো ঠিক ক্যাম্পাস ইন্টারভিউ হতো না। আমার ইঞ্জিনিয়ারিংয়ের সর্বোচ্চ কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও, যেহেতু সেটা বিদেশ এবং সেখানে যেহেতু আমি থেকে যেতে চাইনি, এবং ক্যাম্পাস ইন্টারভিউয়ের যেহেতু কোনো উপায় নেই, আমাদের দেশে ইঞ্জিনিয়াররা তো ইঞ্জিনিয়ারিং কলেজের পরেই তাদের ক্যাম্পাস ইন্টারভিউতে চাকরিতে চলে যায়। এটা কৈফিয়ত দিয়ে দিচ্ছি, কারণ অনেকে সন্দেহ হতে পারে যে কেন বলছি, এবং এ ধরনের প্রশ্ন অনেকেই আমাকে করেছে আগে। তো সেই আর কি, মানে ডিগ্রির সঙ্গে মানানসই চাকরি তো দূরে থাক, যে কোনো কাজ, যে কোনো চাকরি পেতে তখন আমি একেবারে বদ্ধপরিকর, মরিয়া। চাকরি মানে তো শুধু কাজ নয়, নানান রকম মানুষের সঙ্গে আমি মিশেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। সেগুলো ফিরে দেখতে গিয়ে অনেক গল্প মনে পড়ে যায়। তারই কয়েকটা বলবার জন্যই তো এত সব আয়োজন। সে অনেক ঘটনা। সম্পূর্ণ একা অবস্থায় অবশেষে তখন একটা বাসস্থান খুঁজে পেয়েছি শহরতলির একটা বস্তিতে, যেটার কথা আমি আমার এই মেয়ে মানুষের কথায় কাপালিক পর্বে ভালোভাবে লিখেছি। কিন্তু এটা তো কাপালিকেরও আগের ঘটনা, তাই এটুকু থাক। তো সেটুকু পেতেও অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল, আর সেই সঙ্গে চলতো পুরো দামে চাকরি খোঁজা। তারপর এক এক করে পরপর বেশ কিছু চাকরি করেছি আমি। আস্তে আস্তে আমার অবস্থারও পরিবর্তন হচ্ছিল। সেই সমস্ত চাকরির গল্পই এখন আমি এক এক করে বলবো এখানে। তবে মানে যাকে বলে একটা না, ক্রনোলজিক্যালি, ক্রমানুসারে না, সেভাবে না।
হয়তো আগের গল্প পরে চলে আসবে, পরের গল্প আগে, মানে এইভাবেই আসবে গল্পগুলো। আর কুশীলবদের নাম ধাম সব পাল্টে দেব, যদিও মুখে বলবো সব চরিত্রই কাল্পনিক, কিন্তু এক ফোঁটাও কোনো কিছু কাল্পনিক নয়। বেশ, তবে শুরু করছি প্রথম গল্পটা। যদিও এ আমার প্রথম চাকরি নয়। কলকাতা শহরটাকে তখন আমি জাস্ট চিনছি। আগে একরকম চিনতাম, আর চাকরি করতে গিয়ে অন্য রকম করে চিনছিলাম। রাস্তাঘাট, গলি ঘুঁচি, বাস রুট, মানুষজন, আবহাওয়া। মাঝে মাঝে মনে হতো স্বপ্ন দেখছি। আমার অফিস ছিল তখন, যে চাকরিটার গল্প বলছি, মধ্য কলকাতায়, সেন্ট্রাল ক্যালকাটা। ওই যে লোটাস সিনেমাটা আছে না, সম্ভবত এস.এন. ব্যানার্জি রোডের ওপর, লোটাস সিনেমার কাছে ইন্ডিয়ান মিরর স্ট্রিটের দিকটায় ছিল আমার অফিস। ওই এস.এন. ব্যানার্জি রোডের এটা উত্তর দিকে পড়ে, মানে এস.এন. ব্যানার্জি রোড থেকে উত্তর দিকে ঢুকে গেলে ওয়েলিংটন স্কোয়ারের ওখান থেকে ওর ভেতর দিকে হচ্ছে ইন্ডিয়ান মিরর স্ট্রিট, সেখানেই আমার চাকরির জায়গা। এমনি কোলাহলে ভর্তি রাস্তাঘাট, এবং সমান্তরালে ওই এস.এন. ব্যানার্জি রোডের সমান্তরালে বয়ে চলেছে ধর্মতলা স্ট্রিট, মানে যেটার নাম লেনিন সরণি। তো এমন জমজমাট জায়গার মধ্যেখানে আমার অফিস কিন্তু একটা শান্তমতো বাড়িতে। বাঁকাচোরা গলিটা কখনো চওড়া, আবার কখনো সরু হয়ে যাচ্ছে, যে রাস্তার উপর অফিস। তার একপাশে মেরামতের জন্য প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে, রাস্তার উপরেই মেরামতির কাজ ফাজ হয় আর কি। এই মানে ঘষা ঘষা রং, মানে তোবড়ানো রংচটা বডি কোনো গাড়ির, হ্যাঁ, তাতে স্প্রে পেন্টিং করছে মেকানিক, আমরা যেতে আসতে দেখছি। মানে এদের কোনো দোকানপাট নেই, শুধু বাতাস ভারী করা একটা রঙের গন্ধ, এবং গন্ধটা ভরে থাকে অনেকটা জায়গা জুড়ে, একটা একটা কেমিক্যাল স্মেল। অফিসটায় ঢুকতে হলে একটা এয়ার কন্ডিশনিং কোম্পানির অফিসের ভেতর দিয়ে পাস করতে হয়, বা ভেতরটা দিয়ে যেতে হয়। আর সেই এয়ার কন্ডিশনিং কোম্পানির যে অফিসটা, সেই কোম্পানির অফিসের যে রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর, সেই মেয়েটি আমাকে দেখলেই মিষ্টি করে হাসে। ওকে দেখে মনে হয় আমরা হয়তো সমবয়সী হব। ওর সঙ্গে দুটো কথা বলে তারপর পাশ কাটিয়ে আমি চলে যাই আমার অফিসের দিকটাতে। আমাদের মালিক অন্য, অবশ্যই। আমরা একটা সদ্য বানানো ট্রাভেলিং এজেন্সি, একদম নতুন। মানে আমি যেদিন প্রথম এলাম তখনও টেবিল চেয়ার কাগজপত্র কিছুই গুছানো ছিল না। একটা পুরনো ভাঙা মতো কাঠের আলমারি পেছন দিকে, সবুজ রেক্সিনে মোড়া মালিকের একটা সেক্রেটারি টেবিল। টেবিলটাও যথেষ্ট পুরনো, বোধহয় কোনো একটা জায়গা থেকে হয়তো ভাড়া করে এনেছে, বা এই অফিসের সঙ্গেই হয়তো দিয়েছিল ওরা ভাড়া দেবার সময়, পুরনো একদম। আর নড়বড়ে আরও দুটো ছোট ছোট টেবিল, গোটা তিনেক চেয়ার, একটা ভাঙা শেলফ, মানে এগুলো তো লাগবেই, মানে অফিসের যে ফার্নিচার লাগে। এই ছিল আমাদের মোট ফার্নিচার, আসবাব। আর টেবিলের তলা থেকে তখন বেরোচ্ছে কি মরা ইঁদুর। একটাই ঘর, আর এক কোণে ডাঙাই করে রাখা নানান দেশের রঙিন ছবিসহ ওই এয়ারলাইন্সের যে লিফলেটগুলো থাকে সেগুলো, যেগুলো পরে সাজানো হবে, গুছিয়ে রাখা হবে ওই শেলফে। ছবিগুলোর সামনের দিকে থাকে হাসি মুখে একটা এয়ার হোস্টেসের ছবি, পেছনে নীল আকাশ, অল্প সাদা মেঘের ব্যাকগ্রাউন্ডে এরোপ্লেনের ছবি। সবগুলোই প্রায় একই রকমের, যদিও একটা ব্যতিক্রম আছে। এয়ার ইন্ডিয়ার জন্য কিন্তু আছেন মহারাজা, কিন্তু সেই ছবি এই অফিসে নেই। এসবই গুছিয়ে রাখা আপাতত আমার প্রাথমিক কাজ। মালিক এবং কর্মচারী মিলিয়ে আমরা 4 জন, যদিও চেয়ার কিন্তু মোট 3টে। একটায় বসি আমি, পাশেরটায় বিকাশ,
বিকাশ বলে একটি ছেলে বসে। আর বিকাশের খুড়তুতো ভাই সন্তোষ, সে হচ্ছে পিয়ন কাম দারোয়ান। ওর কোনো চেয়ার নেই। এই অফিস ঘরের দরজাটার সামনে, এই ঘরটারই সামনে, সে ওখানেই বসে দাঁড়িয়ে ওখানেই দারোয়ানি করে। ঘরে আরও একটা দরজা আছে, সেটা হচ্ছে টয়লেটে যাওয়ার দরজা। মানে এই বড় ঘরটার ভেতরে একটা টয়লেট আছে সাইডের দিকে, সেই দরজাটা দিয়ে টয়লেটে যাওয়া যায়। এই ঘরটা বাড়িটার একেবারে ভেতরের দিকে, মানে একটা মাত্র জানলা আছে, সেটা একেবারে নোংরা কাঁচের শাঁসিওয়ালা, সেটা সবসময়ই বন্ধ। খুললে নাকি ওপাশের বাড়ির একটা ইটের দেওয়াল ও একটা শ্যাওলা ধরা ফাটা পাইপ দেখা যায়, এবং সেই পাইপ থেকে ক্রমাগত জল ছিটকোয়, মানে পাইপটাও ফাটা। আর সন্তোষের ধারণা ওটা হচ্ছে পায়খানার পাইপ, ফলে বাইরের দুনিয়ার থেকে এই ঘরের সম্পর্ক প্রায় একেবারে বিচ্ছিন্নই বলা চলে। তা সত্ত্বেও বেশ ধুলো হয়, দিনের বেলাতেই মশার উৎপাত, এবং এত বড় একটা এয়ার কন্ডিশনিং অফিসের ভেতরের একটা অংশ হয়েও এই ঘরে কিন্তু এসি নেই, কোনো এসি নেই। সিলিং ফ্যানটাও ওই মানে মালিক যেখানে বসে, মালিকের সিটের ওপরে, তার বসবার জায়গা ঠিক ওপরে। আমাদের দিকে বিশেষ হাওয়া টাওয়া আসে না, বড় ঘর তো, বিশেষ হাওয়া টাওয়া আসে না। আমরা এন্তার ঘামি, মশার কামড় খাই, আর সর্বক্ষণ ঘুম পায় আমার। আর বিকাশ যে ওখানকার আমার সঙ্গে আরেকজন যে এমপ্লয়ি, সে বেশ একটা লম্বা চওড়া একটা ছেলে। কেমন বিকাশ বলছি, কিন্তু ওর নাম আসলে বিকাশ, বাঙালি নয়। তা ওরা আসে হচ্ছে শোভাবাজারের দিকটা থেকে, মানে বিকাশ এবং সন্তোষ, ওরা যে খুড়তুতো জ্যাঠতুতো ভাই, ওরা শোভাবাজারের দিকটা থেকে আসে। এবং বিকাশ খুব হুকুম করতে জানে, এ সন্তোষ ইধার আ, টেবিল সাফ নেই কিয়া, কেউ? আর সন্তোষ দৌড়ে তখন বাথরুম থেকে ন্যাকড়া ভিজিয়ে এনে টেবিল সাফ করতে থাকে, মানে টেবিলটা ঘষতে থাকে টেবিলের ওপর। আর মালিকের টেবিলে আছে একটা টেলিফোন, যদিও ডিরেক্ট লাইন নয়, কিন্তু মিস্টার ভাইশ, উনি মালিক। টেলিফোন তুলে সেই যে রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর, সেই মেয়েটিকে বলেন, হ্যালো পুষ্পিতা, প্লিজ নোট ডাউন দিজ 3 numbers. First one is urgent and other 2 are হ্যাঁ আরাম সে। আমি খুব চেষ্টা করি কাজ করে যেতে, কিন্তু সেরকম কিছুই তো করবার নেই, চুপ করে পটের বিবির মতো বসে থাকা ছাড়া। এপ্রিল মাস তো, তাই খুব গরম, আর সেই জন্যই আমি খুব সকাল সকাল চলে আসি অফিসে। যদিও কাজকর্ম তেমন কিছুই থাকে না, কিন্তু ওই বাসের ভিড়টা এড়ানো যায়, আর সেই সঙ্গে সন্তোষের সঙ্গে আড্ডাও মারা যায়। সন্তোষ কিন্তু বিকাশের সঙ্গে একসঙ্গে আসে না। সন্তোষ যেহেতু দারোয়ান এবং পিয়ন, তাই ওকে সকলের আগে আসতেই হবে অফিসে। ভোরবেলা পুরি তরকারি খেয়ে ফিটফাট হয়ে, মানে বাড়ি থেকেই আর কি, ওসব খেয়ে দিয়ে ফিটফাট হয়ে সেজে গুজে ও পৌঁছে যায় অফিসে। অধিকাংশ দিন আমিই আগে পৌঁছই। আর এই অফিস ঘরের দরজায় কোনো তালা নেই, তাই ঢুকতে কোনো ঝামেলা নেই। সকালের দিকে আমরা মন খুলে গল্প করি। সন্তোষের একটা ডাক নাম আছে, ভিক্কি, আর ওই নামটাই ওর বেশি পছন্দ। ও কিন্তু আমাকে আড়ালে দিদি বলে ডাকে, কিন্তু বিকাশ এসে গেলেই তখন ম্যাডাম ম্যাডাম এরকম করবে আর কি। আর বিকাশের বদব্যবহারের কারণে সকালের দিকে তার খুব নিন্দেমন্দ করি আমরা, মানে সন্তোষ এবং আমি মিলে। আর ভিকির চুলের ছাঁট একদম অজয় দেবগনের মতো। শুধু তাই নয়, ও আমাকে হেঁটে দেখিয়েছে যে একটু মাথা সরিয়ে এক ঝলক একদিকে তাকিয়ে কীরকম অজয় দেবগন হওয়া যায়। এই হাঁটাটার এতগুলো আনকোর প্রেজেন্টেশন হয়েছে যে আর করতে বললে ও কিন্তু খেপে যায়। আমি খালি বলি আবার কর, আবার কর। আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, এই কেমন ধারা কোম্পানি রে বাবা, কোনো কাস্টমার নেই, কেউ আসেও না, মাইনে দেবে তো মালিক? দিদি, আমার মাইনে কত এখনো বলেনি কিন্তু স্যার,
আপকো বাতায়া? না রে, আমিও জানি না। আমাদের খুব টাকার দরকার দিদি, নইলে বিকাশের এই ব্যবহার মেনে নিয়ে আমি এই কাজ করতাম না। ঘরে গিয়ে মাকে বলেছি, মা বলেছে অ্যাডজাস্ট করে নিতে। বিকাশ আমার থেকে 4 সাল বড়, কিন্তু এই কি ব্যবহার। আচ্ছা, আমার কাজটা ঠিক কি দিদি? পিয়ন, নৌকর, চাকরের কাজ? ভিকি কিরকম ফুঁস ফুঁস করে কান্নার মতো একটা শব্দ করে। হ্যালো মিস্টার দেবগান, আরে হিরো। আমি ভিকিকে ভোলাতে চেষ্টা করি। ওই দেখ, ভ্যাঁস আসছে। এটা মিস্টার বৈশ্যের নাম, যেটা আমরা দিয়েছি আড়ালে। একদিন সকালে একটা কাণ্ড হয়ে গেল। সকাল সকাল যেমন আসি, এসে ফ্যান চালিয়ে বসেছি। ভিকি গেছে কয়েকটা খালি বোতল নিয়ে ওই এয়ার কন্ডিশনিংয়ের অফিসের ঘন্টার মধ্যে খাবার জল ভরতে। হঠাৎ দেখি দৌড়ে ছুটে আসছে, হুড়মুড়িয়ে ঘরে ফিরে এলো। হাতের বোতলগুলো সব খালি, জল ভরতে পারেনি। প্রায় তক্ষুনি ঘরে ঢুকলেন আমাদের মালিক ও সঙ্গে একজন বেশ বয়স্ক মহিলা, প্রকাণ্ড লম্বা চওড়া। মানে ভিকির ভয় পাওয়া দেখে আমার বেশ অবাক লাগলো। মিস্টার ভয়েস চেঁচিয়ে উঠলেন, এই সন্তোষ, ইধার আও, চেয়ার লাও। আমি দাঁড়িয়েই ছিলাম। তাড়াতাড়ি আমার চেয়ারটাই ওই মহিলাতে টেনে নিয়ে গিয়ে ওই মহিলাকে বসতে, ভদ্রমহিলাকে বসতে দেওয়া হলো। তিনি বসলেন এবং আগে বলা হয়নি চেয়ারটা দুটো পায়া অল্প নড়বড়ে ছিল। উনি বসবার মানে বসেছেন কয়েক সেকেন্ডের মধ্যেই চেয়ারটা কীরকম কাত হয়ে মুচড়ে হেলে গেল একদিকে এবং ভদ্রমহিলাও পড়ে গেলেন মেঝে। আমরা দুজনেই দৌড়ে গিয়ে তখন ওকে তুলবার চেষ্টা করতে লাগলাম এবং তখনই দেখলাম দরজা দিয়ে ঢুকছে বিকাশ ও তার সঙ্গে একজন পুরোহিত। মহিলা উঠে দাঁড়াতেই মিস্টার ভয়েস ওকে ধরে হাঁটিয়ে হাঁটিয়ে নিজের সেই মানে 3 নম্বর যে চেয়ারটা, মানে যেটা চেয়ার ঠিক না, ওটা বেশ একটা গদি মোড়া চেয়ার, সেখানে বসালেন। মাম্মি, আর ইউ হার্ট? নেই, ঠিক হ্যায়, পূজা করো। এক এক করে পুজোর সরঞ্জাম, ঠাকুর দেবতার মূর্তি, সিংহাসন সমস্ত বেরোলো একটা থলি থেকে। ওরা একটা থলি নিয়ে এসেছিল সঙ্গে করে। দরজার বাঁ হাতে দেয়ালে, মানে আলমারির থেকেও বেশ খানিকটা উঁচুতে পেরেক ঠুকে সেখানে সিংহাসন সমেত ঠাকুরের মূর্তি এবং আনুষঙ্গিক যা যা থাকে, যেমন জরি লাগানো গোলাপি সিল্কের কাপড় দিয়ে সাজানোর ব্যবস্থা ইত্যাদি সহযোগে মিনিট 15-র মধ্যেই ঘন্টা নেড়ে নেড়ে পুজো শুরু হয়ে গেল। ঠাকুরের মূর্তি এত উঁচুতে ও সাইজে এতই ছোট যে তিনি গণেশ না লক্ষ্মীনারায়ণ সেটা কিন্তু জানা গেল না। ইতিমধ্যে আমরা সকলেই পায়ের মানে জুতো চটি যার যা আছে সব খুলে ফেলেছি। আরও আধ ঘন্টা কি তারও বেশি সময় ধরে পুজো হবার পরে ওই প্রথমে মাম্মিজি ও মিস্টার ভয়েস প্রণাম টনাম করলেন মাটিতে মাথা ফাতা ঠেকিয়ে, এবং এর আগে অবশ্য হাত জোড় করে করেছিলেন প্রণাম। এদের প্রণাম হয়ে যাবার পরে আমরা, মানে আমি, সন্তোষ এবং বিকাশ, আমরা তখন প্রণাম করবার পারমিশন পেলাম। পুরুত মশাই দক্ষিণা কম পেয়ে একটু গাঁই গুঁই করছিলেন, তখন মিস্টার ভয়েস এই চেঞ্জ নেই হ্যাঁ বাদ মে লিজিয়ে বলে ওকে বিদায় করে দিলেন। এবার একটু পরিবর্তন হলো ওনার ওই বসবার অ্যারেঞ্জমেন্টের। অ্যাকর্ডিং টু বাস্তু ওর পেছনে একটা ওয়াটার সোর্স থাকতে হবে, অর্থাৎ সেই ওই নোংরা টয়লেটটা আর কি। তো বাঁ হাতে দরজা থাকতে হবে, আরও কি কি যেন সব। মোট কথা টেবিলটা 90 ডিগ্রি ঘুরিয়ে দিলেই, মিস্টার ভাইসের টেবিলটা 90 ডিগ্রি ঘুরিয়ে দিলেই কিন্তু সমস্ত কিছু মিলে যাচ্ছে অ্যাকর্ডিং টু বাস্তু। সন্তোষ এবং বিকাশ ওরা হাত লাগালো টেবিল সরাতে, আমিও। এখন ব্যবসায় উন্নতি কিন্তু কেউ ঠেকাতে পারবে না। আমাদের হাতে একটু একটু করে ওই প্রসাদের লাড্ডু দিয়ে মিস্টার ভাইস মাম্মিজিকে বাড়িতে পৌঁছে দিতে চলে গেলেন। আর ওরা বেরিয়ে যেতেই বিকাশ ভিকির ওপর একেবারে ঝাঁপিয়ে পড়ল। বেওকুফ, अक्कल नहीं है? टूटा चेयर কেন দিয়েছিলি মাম্মিজিকে? থাপ্পড় খাবি তুই, ঝাড়ু লাগা অফিস মে। ভিকি চুপ করে থাকে। তারপর জলের বোতলগুলো
হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বহুক্ষণ সে ফেরে না। এই দিনগুলোয় আমি একটু একটু করে আইয়াটার, ওই যে IATA, আইয়াটা যাকে বলে, তার নানা রকমের কোড, বিভিন্ন এয়ারলাইন্সের নাম, এয়ারলাইন্সের কোড, তারপর ভিসার নিয়মাবলী, পাসপোর্ট ফর্ম ভর্তি করবার কায়দা, এই সমস্ত একা একাই আমি জেনে বুঝে নিচ্ছিলাম। মিস্টার ওয়েসে তো নিজস্ব কোনো গাড়ি ছিল না, একটা গাড়ি ভাড়া করা হতো ড্রাইভার সমেত আর কি। আর সেইটা রাখা থাকতো বাড়ির সামনে রাস্তায়, যেখানে নিয়মিত অন্য গাড়ির বডির কাজ হচ্ছে, ওইখানটাতেই রাখা থাকতো। প্রায় রোজই দুপুরের দিকে আমরা অ্যাপার্টমেন্ট খুঁজতে বেরোতাম ওই গাড়িটায় চেপে। সামনে ড্রাইভারের পাশে সন্তোষ মানে ভিকি, আর পেছনের সিটে আমরা তিনজনে। মাঝে মাঝে আমি সামনে গিয়ে বসতাম। সারা দক্ষিণ কলকাতা চষে ফেলা হতো ফ্ল্যাট খুঁজতে খুঁজতে। তারই মধ্যে আরও কয়েকটা ট্রাভেলিং এজেন্সির অফিসে একটা যাকে বলে ঝটিকা সফর, দু একজন ক্লায়েন্টের অফিসে গিয়ে হেঁ হেঁ করা, রাস্তার রোল কর্নার থেকে লাঞ্চ, এইসব চলতো আর কি। প্রথম দিকে আমার ধারণা ছিল যে এই অ্যাপার্টমেন্ট যেটা খোঁজা হচ্ছে অফিসের কারণে, কারণ এটা তো খুব মানে আনকমফোর্টেবল একটা ঢোকার জায়গা। ঠিক অফিস একটা ট্রাভেলিং এজেন্সির যেখানে হওয়া উচিত সেরকম তো ঠিক নয়। এই অফিসের লোকেশন এতটাই রিমোট যে কাস্টমারের পক্ষে খুঁজে বের করা খুবই শক্ত হবে, আমার ধারণা ছিল তাই। তো মিস্টার ভাইস পছন্দসই অ্যাপয়েন্টমেন্ট কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না। অধিকাংশ বাড়িতেই হচ্ছে কমন এন্ট্রান্স, ওর চাই সেপারেট এন্ট্রান্স। তারপর যাদবপুর, সেলিমপুর, আরও দক্ষিণে আরও কত জায়গা খুঁজেও পছন্দসই একটা সেপারেট এন্ট্রান্সওয়ালা ফ্ল্যাট বাড়ি না, থোড়ি একটা ফ্ল্যাট, ওর যা বাজেট তার মধ্যে কিন্তু পাওয়া গেল না। ঘুরতে আমাদের সবার বেশ ভালোই লাগতো, যদিও এসি গাড়ি নয়, মানে যে গাড়িগুলো ভাড়া নেওয়া হতো ওগুলো এসি নয়। ফ্ল্যাশ ওই ভিকি এবং বিকাশ, মানে সন্তোষ এবং বিকাশ, ওরা বাইরে খেতে খুব ভালোবাসতো। বিল যখন চোকাচ্ছে মালিক, তখন ওরা শুধু এগ রোল বা চিকেন রোল নয়, ডাবল এগ চিকেন রোল এরকম সব অর্ডার করে ফেলতো। বিকেলের মধ্যে আমরা ফিরে আসতাম, কারণ বিকেলের দিকটাতেই কাজ আসতে থাকতো। চলতো সন্ধে রাত্রি অবধি, কোনোদিন 8টা, কোনোদিন 9টা, 9:30। ঝপাঝপ ব্লক ক্যাপিটাল লেটারে পাসপোর্ট ফর্ম ফিল আপ করা হাতে হাতেই, ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা, কোনো গ্রুপ বা একটা গোটা ফ্যামিলির জন্য, মানে একটার পর একটা অনেকগুলো লোকের একই কাজে এক নাগাড়ে, ভুল করবার কোনো কিন্তু অপশন নেই। আর এই কাজগুলো নিয়ে আসতো চেনা জানা কোনো লোক, মিস্টার ওয়েসের চেনা অন্য কোনো ট্রাভেল এজেন্সি থেকে। তারপর টিকেটিং, যদিও সেটাও বানানো হতো অন্য জায়গায় নিয়ে গিয়ে। তো এই অফিসে তো কোনো কম্পিউটার নেই। আর বিকেলের দিকে কয়েকদিন সিঙাড়া আনানো হয়েছিল, মানে বিকেলের একটা স্ন্যাক্সের জন্য, ওই লোটাস সিনেমার উল্টো ফুটে যে তেলে ভাজার দোকান আছে ওখান থেকে। আরেকটা দোকান ছিল, সেটা হচ্ছে ওই যে বাইকের অ্যাক্সেসরির দোকানগুলো যেগুলো ছিল ওয়েলিংটনের মোড়ে, ওই ফুটে। তো যেখানে চীনে দাঁতের ডাক্তারের চেম্বার পেরিয়ে আরেকটু এগোলে, তো দুটো দোকানের সিঙ্গাড়ার সাইজ, স্বাদ, দাম সমস্ত আলাদা। আর সন্তোষ সিঙ্গাড়া নিয়ে ফিরলে মিস্টার ওয়েস হাঁক দিতেন, পেহলে 8-10 সমোসা ইধার লেকে আ। সেইগুলো দেবার পরে বাকি যা বাঁচতো তাতে থাবা বসাতো বিকাশ। সন্তোষ বেশি রেগে গেলে নিজে আর সিঙ্গাড়া খেতই না, ফেলে দিত। তো এমনি এক বিকেলে সিঙ্গাড়া খেয়েই মিস্টার ওয়েস বেরিয়ে গেলেন। সেদিন আর ফিরবেন না জানিয়ে, কিন্তু আমরা যেন অন্তত 6টা 6:30 অবধি থাকি, যদি কোনো ক্লায়েন্ট আসে, যদি ফোন বাজে। তো একটু পরেই বিকাশ চলে গেল। ভিকি এবং আমরা ফন্দি করছি, এবার আস্তে আস্তে কেটে পড়লে কেমন হয়। তখন ভিকি হঠাৎ
কেমন অন্যমনস্ক হয়ে আমার দিকে তাকিয়েছিল। কিরে, যাবি না? চল, বেরিয়ে পড়ি এবার। ভিকি ধীরে ধীরে কথা বলছিল। দিদি, একটা কথা বলি? কিসি কো নেহি বাতানা, আমার কসম। কি কথা? আমি আপনাকে নিজের দিদির মতো দেখি, রেসপেক্ট করি। ভ্যাঁস সে বাঁচকে রহনা। মানে এ কথা বললি কেন? বল। না, এর থেকে বেশি বলতে পারবো না। এই, তোকে বলতেই হবে। কি জানিস তুই, আমাকে বল। না দিদি, আমার চাকরি চলে যাবে। বেশ, বলিস না, তুই যা, আমি এখন যাব না। আচ্ছা বলছি, রাস্তায় গিয়ে বলছি। আমরা আলো নিভিয়ে অফিসের দরজা ভেজিয়ে দিয়ে সিঁড়ির দিকে হাঁটতে থাকি। ওই অফিসের পুষ্পিতাও তার ওই টেলিফোনের জন্য যে ইপিএবিএক্স যে যন্ত্রটা, সেটা বন্ধ করে চাবি ইত্যাদি গোছায় আমরা দেখতে পাই। কি, অফিস হয়ে গেল? হ্যাঁ। কোন দিকে যাবি তুমি? আমি সাউথের দিকে যাব। না, আসলে আমরা এখন একটু নর্থের দিকে যাচ্ছি। ওকে, বাই। রাস্তায় বেরিয়ে ভিকিকে চেপে ধরি। এবার বল, কি জানিস তুই? এখানে নয়, চলুন, চলতে চলতে বলছি। আমরা বললাম নর্থের দিকে, কিন্তু আমরা নিউ মার্কেটের দিকে হাঁটতে থাকি। সন্ধে হয়ে গিয়েছে। অফিস ফেরতা মানুষের ভিড়, তার সঙ্গে শপিংও করে যাচ্ছে। পারে বটে লোকে শপিং করতে। চৈত্র সেল তো এখন এ পাড়াতেও, নিউ মার্কেট পাড়াতেও চৈত্র সেল একেবারে পুরো দমে। ফুটপাত বলতে তো এমনিতেই কিছু ছিল না, কিন্তু রাস্তাতেও হাঁটবার জো নেই, কোনো পথই নেই হাঁটার, কেবলই ধাক্কা খাচ্ছি। তা এইভাবে কথা বলবো কেমন করে? তা ভিকি লাফিয়ে লাফিয়ে চলে, আবার কখনো কখনো অজয় দেবগনকে নকল করতে করতে চলে। লিন্ডসে স্ট্রিটের কাজটায় পৌঁছবার পরে ভিকি বলল, দিদি, একটা জিনিস দেখাবো, এদিকে আসুন। একটা দোকানের শোকেসে কয়েকটা মেল ম্যানিকুইন। তাদের একটাকে দেখিয়ে বলে, ওইটার গায়ে একটা খুব সুন্দর শার্ট ছিল। লাস্ট পুজোয় আমার বন্ধুর সঙ্গে পূজা শপিং করতে এসেছিলাম। 350 টাকা ছিল শার্ট প্যান্ট কেনার জন্য। তো এইখানে ওই শার্টটা দেখে আমার মাথা ঘুরে গেল। আমার বন্ধু, ওর নাম প্রিন্স, ও বলল, ভিক্কি, এই শার্টটা তোকে খুব স্যুট করবে। দোকানে গিয়ে শার্টটা দেখাতে বললাম। প্রাইস 395। প্রিন্সের থেকে বাকি টাকাটা নিয়ে শার্টটা কিনেই ফেললাম। প্যান্ট কেনাই হলো না। দিদি, কাল আমি ওই শার্টটা পরে আসবো, দেখবেন। তুই কিন্তু আমাকে বলছিস না আসল কথাটা। ও হ্যাঁ, কাল ঘরে ফিরতে ফিরতে বিকাশ বলছিল কি, ভ্যান্স ফ্ল্যাট দেখছে আপনার জন্য। তার মানে ও লোকটা বহুত বদমাশ আছে, 1 নম্বর কা হারামি। আমি আপনাকে সব বলতে পারবো না দিদি, আপনি এই চাকরি ছেড়ে দিন। আর তারপর? আপনি তো পড়ালেখা জানেন, ইংলিশ জানেন, আরেকটা চাকরি পেয়ে যাবেন। কোথায় খুঁজবো? আমি তো কারোকেই চিনি না এই শহরে। কেন, আপনার কোনো রিলেটিভ নেই? মা, বাপ, ভাই, বোন? না। এ কি করে হয়? নিশ্চয়ই আছে, ফ্রেন্ডস। দেখি ভেবে কি করা যায়। আপনি পুষ্পিতা ম্যাডামকে বলুন। ওই যে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কালকে কথা বলবো। কিন্তু পরের দিন ভিকি এলো না। আমি সকালে বেশ তাড়াতাড়ি অফিসে পৌঁছলাম, কিন্তু একা একা বসেই রইলাম। 9টা বেজে গেল, ভিকি আসেনি। আমি একা ঠাকুরের সামনে ওই যে পুজোর যে অ্যারেঞ্জমেন্টটা ছিল, সেটার সামনে ধূপ জ্বালিয়ে দিত ভিকি। একবার ভাবলাম আমিই জ্বালিয়ে দিই, কিন্তু আমি দেশলাই খুঁজে পেলাম না। এদিক ওদিক খুঁজতে খুঁজতে ভাবলাম পুষ্পিতার সঙ্গে গিয়ে একটু গল্প করে এলে কেমন হয়। চলে গেলাম ওদের অফিসের রিসেপশনে। পুষ্পিতা তখন প্রচণ্ড ব্যস্ত, একের পর এক লাইন ট্রান্সফার করছে ইপিএবিএক্সে। তার সামনে আবার রাখা রয়েছে হাজিরার খাতা, অ্যাটেন্ডেন্স রেজিস্টার। এমপ্লয়িরা সব ঢুকছে, সেই খাতায় টাইম লিখে লিখে সই করে করে।
আর চোখে আবার পুষ্পিতা নজর রাখছে সেদিকে। আমায় দেখে চোখের ইশারায় একটু অপেক্ষা করতে বলল। তারপর একটু ফাঁকা হতে আমি বললাম, তোমার কখন সময় হবে, একটু কথা ছিল। বলল, তুমি চলে যাও, আমি তোমাকে পরে ফোন করছি। অফিস ঘরে ঢুকতে না ঢুকতেই ফোন বেজে উঠল। ওই পুষ্পিতাই, আরে আমি গেটের সামনে দাঁড়িয়ে গল্প করলে কে কোথা থেকে লাগিয়ে দেবে স্যারের কানে, তার থেকে এইটাই ভালো। তোমাদের মালিক যখন এখান দিয়ে যাবে আমি দেখতে পাবো, সঙ্গে সঙ্গে লাইন কেটে দেবো। থ্যাঙ্কস। আরে থ্যাঙ্কস দেবার কিছু নেই। চাকরি কেমন লাগছে বলো? ভালো লাগছে না। তোমার চেনা কোনো জায়গা আছে? সে কি, ভালো লাগছে না কেন? তোমাদের তো কাজের কোনো চাপই নেই, অবশ্য কোনো ডেফিনিট অফিস আওয়ারও নেই তোমাদের, সেটাও ঠিক। অনেকক্ষণ থাকতে হয়। স্যালারি কেমন দিচ্ছে? জানি না। ন্যাকামি হচ্ছে। স্যালারি না কত না জানেই বুঝি চাকরিতে ঢুকেছ? সত্যি জানি না, কিছু বলেনি। এ বাবা, তাই নাকি? জেনে নাও তাহলে, জিজ্ঞেস করো বসকে। ভালো স্যালারি দিলে চাকরি ছাড়বার কথা ভুলে যাও। জিজ্ঞেস করবো, কিন্তু আমার এখানে ভালো লাগে না। কেন? কাজে মন বসছে না? লাঞ্চ ব্রেকে আমার এখানে চলে এসো, আড্ডা মারলেই আস্তে আস্তে ভালো লাগবে। তোমার মতো একটা চাকরি কোথাও পাওয়া যায় না? আমার মতো মানে আমার চাকরিটা, মানে যেটা আমি এখন করছি, বলছো ছেড়ে দিতে? আরে না না, তা বলিনি। বলছিলাম কি, যদি কোথাও তোমার জানা থাকে। পুষ্পিতা হেসে ওঠে, ঠিক আছে দেখবো, পরে কথা হবে। তুমি গ্র্যাজুয়েট তো, না হলেও চলবে। কিন্তু ইপিএবিএক্সটা বোধহয় জানো না? না না, ইপিএবিএক্স তো জানি না। ওটা শিখতে হবে? বাহ, ওটা না জানলে কি করে হবে? সে আমি তোমাকে বুঝিয়ে দেবো, শক্ত কিছু নয়। কেটে দিচ্ছি, তোমার বস ঢুকছে। বিকাশ এলো সময় মতোই, জানালো যে সন্তোষ মানে ভিকি আজ অসুস্থ, তাই আসতে পারবে না, বুখার আয়া। সমস্ত দিনটা আমার প্রচণ্ড অস্বস্তিতে কাটছে। দুটো চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করছে। একটা সেই ফ্ল্যাট ভাড়া নেবার কথাটা, আর অন্যটা হচ্ছে স্যালারি। ভাবছি স্যালারির ব্যাপারটা জিজ্ঞেস করেই নিই, কিন্তু সুযোগ পাচ্ছি না। হয় মিস্টার ভাইস টেলিফোনে, নয় বিকাশের সাথে কী সব আলোচনা চলছে, আর আমি সুযোগ খুঁজছি কথা বলবার। এভাবে হবে না। বসেই রইলাম, বসে বসে বিরক্ত হয়ে উঠছি। আর বিকাশ তো আমাকে মানুষ বলেই গণ্য করে না, কথাও বলে না, আর করবার মতো কাজও আমার হাতে নেই। আমি একটা ফাঁকা রাইটিং প্যাড টেনে নিয়ে তাতে আঁকিবুকি কাটতে থাকি। তারপর একটা দুটো অক্ষর, অক্ষর থেকে শব্দ, কথা, বাক্য, সমস্ত বাংলায়। তারপরে সমস্তটা হিজিবিজি কেটে দিই যাতে কেউ পড়তে না পারে। তারপরে মাথায় আমার ফন্দি খেলে যায়, এরা চেষ্টা করলেও বুঝতে পারবে না এমন ভাষায় লিখে চলি মনের কথা, পাতার পর পাতা, রাশিয়ানে। পরের দিন সকালে আসতেই দেখি ভিকি অফিস ঘর ঝাঁট দিচ্ছে। আমাকে দেখেই ও হাসে। ও পরেছে একটা ক্রিম রঙের সিনথেটিক শার্ট, ফুল হাতা, ফুল স্লিভ যাকে বলে, আর শার্টের ডান দিকে বুকের ওপরে লম্বালম্বি ডিজাইন করা লাল, ব্রাউন, কালো এসব দিয়ে লতা পাতা বা ফুলের মতো একটা দিকে এরকম স্ট্রাইপ দেওয়া। আমি বুঝে যাই এই সেই শখ করে কেনা সেই শার্ট, যে শার্টের জন্য ওকে বন্ধুর কাছ থেকে টাকা ধার করতে হয়েছিল, বাজেটে কুলোয়নি, প্যান্ট পর্যন্ত কিনতে পারেনি। তো জ্বর সেরে গেছে? আমার বুখার হয়নি, মা बीमार है। ও কেমন আছেন মা? अभी भी बुखार है, लेकिन काम तो करना ही पड़ेगा। ঠিক। শোন, আজ স্যালারির ব্যাপারটা না জিজ্ঞেস করব। ও চুপ করে থাকে। একটু পরে ফোন বাজে। পুষ্পিতা, হ্যাঁ বলো। তোমার বসের ফোন। ও লাইনটা আমাকে ট্রান্সফার করে দেয়। हेलो, गुड मॉर्निंग। टुडे आई विल बी लेट, बिट लेट। हाँ, विकास आया?
না, এখনো আসেনি। সন্তোষ এসেছে, আমরা দুজনেই আছি। বিকাশ আসলে টেল হিম টু কল মি। ইয়েস স্যার। বিকেলের দিকে মিস্টার বৈশ আসেন, সঙ্গে সদ্য কেনা একটা মোটর গাড়ি, সেকেন্ড হ্যান্ড। মোটর গাড়ি তো আজ তখন আর বলে না, আমরা ছোটবেলায় বলতাম, ওটাকে বলে কার, কার খরিদা, সেকেন্ড হ্যান্ড। আমরা নিচে গিয়ে দেখে আসি গাড়িটা, একটা মেরুন রঙের ফিয়াট, বেশ পুরনো গাড়ি। বিকাশ খুব প্রশংসা করতে থাকে গাড়িটার। অল্প দূরে বড় রাস্তার দিক থেকে খুব জোরে আওয়াজ করে কোনো একটা গাড়ির টায়ার ফাটে। ইন্ডিয়ান মিরার স্ট্রিটের পুরনো বাড়ির খাঁজে খাঁজে বসে থাকা কাক আর পায়রাগুলো ডানা ঝাপটে উড়ে ওঠে প্রায় একসঙ্গে। হঠাৎ মিস্টার বেশ আমার দিকে তাকিয়ে পকেট থেকে ওয়ালেট বের করে আনেন একটা, এবং সেখান থেকে 100টা টাকা বার করেন। তারপর সেটা আমার হাতে দিয়ে বলেন, বাই সাম গিফট ফর পুষ্পিতা। আমি টাকাটা হাতে নিয়ে বলি, কি কিনবো? বাই সামথিং অন দি অকেশন অফ বেঙ্গলি নিউ ইয়ার। ও ফটাফট ফোন লাগিয়ে দেয়। এনিথিং লাইক পারফিউম অর লিপস্টিক। ওর সাথে দোস্তি করো, ওকে হাতে রাখতে হবে, অ্যান্ড গিভ হার ওয়ান গ্রিটিং কার্ড, বেঙ্গলি নিউ ইয়ারওয়ালা। 100 টাকায় কোনো পারফিউম পাওয়া যায় না, অনেক দোকান ঘুরেও কোথাও পাই না। লিপস্টিক পাওয়া যায়, কিন্তু কোন রং কিনবো বুঝে উঠতে পারি না। রেভলন পাওয়া যায়, 100 টাকা দাম, একটা লিপস্টিক 100 টাকা। কিন্তু তাহলে তো কার্ড কেনা হবে না। শেষে 90 টাকা দিয়ে একটা ওডিকোলন কিনি, 10 টাকা বাঁচে। কার্ড হবে না। গরমে মাথা আমার ঘুরছে। লাইট হাউসের উল্টো দিকের একটা দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক নিই 1 বোতল, 8 টাকা। তারপর ফিরে আসি অফিসে। পুষ্পিতা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল ছুটির পরে। চলে যাচ্ছ? হ্যাঁ, কিছু বলবে? আজ আমার একটু তাড়া আছে গো। এই নাও। আমি ওডিকোলনের বাক্সটা ওকে দিই। আমাদের অফিসের তরফ থেকে নববর্ষের শুভেচ্ছা। ও বাক্সটা ঘুরিয়ে ফিরিয়ে কিরকম দেখে, তারপর কিরকম রেগে যায়। এটা কে পাঠিয়েছে? তোমাদের মালিক? হ্যাঁ। আমাকে এত চিপ ভেবেছে। ও ভেবেছেটা কি? উফ, ওর এত বড় সাহস। তুমি নেবে না? প্লিজ নাও না, আমি নিজে কিনে এনেছি। তোমাকে দিয়ে কিনিয়েছে? এত সস্তার গিফট দিয়ে আমাকে ইনসাল্ট করতে চায় লোকটা। আমি জানি না, তুমি প্লিজ নাও, প্লিজ। অসম্ভব। এই লোকটার সাহস দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তোমার বসকে গিয়ে বলো যে এসব চিপ জিনিস আমি টাচ করি না। ও কি মনে করেছে নিজেকে? ওর মতো 10টা লোককে আমি পায়ের নিচে রাখতে পারি, জানো? পুষ্পিতা রেগে গজগজ করতে থাকে, আরো কত কি বলে যায়। আমি অফিসে চলে যাই। সবাই চলে গেছে। দরজাটা ভেজানো। আলো জ্বালিয়ে আলমারির দেরাজে রেখে দিই ওডিকোলনটা। পুষ্পিতা রেগে গেলে আমায় ইপিএবিএক্স শেখাবে কে? 8 টাকার কোল্ড ড্রিঙ্ক খাওয়াটা কি খুব ভুল কাজ হয়ে গেল? তার চেয়ে 100 টাকা দিয়ে একটা রেভলন কিনে দিলে পুষ্পিতা হয়তো রেগে যেত না। শত হলেও রেভলন তো একটা দামি ব্র্যান্ড। ঠিক নি তো তখন। ওডিকোলনের বাক্সটার উপরে কিন্তু লেখা আছে এমআরপি ₹120 অনলি। এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। ও বাবা, এত চিন্তা মাথায় নিতে ইচ্ছে করে না, এখন ফিরতে হবে। অবশ্য ফেরাটা কি এক্ষুনি সত্যি এত জরুরি? কিসেরই বা তাড়া আমার? একটু দেরি করে ফিরি বরং, বা যদি নাই ফিরি, এই অফিস ঘরেই ঘুমিয়ে থাকি না বরং সারাটা রাত। কে জানবে? কেউ তো আসে না এদিকে। আলো নিভিয়ে এই টেবিল দুটোর উপরে শুয়ে ঘুমিয়ে থাকবো, ফ্যান চলবে।
আলো নিভিয়ে দিলাম। মা, সেই যে একমাত্র কাচের শাঁসওয়ালা যে জানলাটা, সেটার ওপারে সেই যে ইট বেরোনো দেওয়াল, সেই নোংরা ফাটা পাইপের একটু পাশেই একটা জানলা দেখা যাচ্ছে। এই ঘরের লেভেলের নয়, সামান্য ওপরে। সেই ঘরে আলো জ্বলছে। একটা বাচ্চা ছেলে পড়ার টেবিলের সামনে চেয়ারে পড়তে বসেছে। পুরনো আমলের বাড়ি তো, একেবারে দরজার সাইজের লম্বা লম্বা সমস্ত জানলা। এই ঘর অন্ধকার হলেও বাইরে থেকে আলো এসে ছায়া ছায়া অন্ধকারে আমি সব দেখতে পাচ্ছি। ঘরের ভেতরটাও, ঠাকুরের ঝুলন্ত সিংহাসনটা চকচক করছে। তারপর মিস্টার ভাইসের টেবিলের ওপরে পেপার ওয়েট। আর ওটা কি? একটু এগিয়ে দেখলাম একটা সিগারেটের প্যাকেট, গোল্ড ফ্লেক, কিং সাইজ। প্যাকেটে একটাই সিগারেট অবশিষ্ট রয়েছে। খাবো? আগুন কোত্থেকে পাবো? টেবিলের দেরাজ খুললাম আমি। যদি দেশলাই থাকে। এখানটা খুব অন্ধকার, কিছু দেখা যায় না। আলো জ্বালাবো না, থাক। এই তো পেয়ে গেছি লাইটার। সিগারেট জ্বালিয়ে ওই বাক্সটাকেই অ্যাস্ট্রে বানিয়ে ফেলি। তারপর ভাবতে থাকি কি করব কালকে। ফ্ল্যাট, স্যালারি, ওডিকোলন, ইপিএবিএক্স, এত সবের মধ্যে দিয়ে কোনটা দিয়ে আমি শুরু করব কালকের সকাল? সিগারেট দ্রুত জ্বলে শেষ হয়ে আসছে। না, বেরিয়েই পড়ি। এখন হাঁটতে হবে। বাস ধরবার তো কোনো তাড়া নেই আমার। ভাবতে ভাবতে মাইলকে মাইল হাঁটা যায়। আপাতত এই এই ঘটনাটা আমি এখানেই, এই পর্বটা আমি এখানেই রাখছি, কারণ খুব বড় হয়ে যাবে ভিডিওটা। আমি পরের পর্ব থেকে আবার এর পরের অংশ বলতে শুরু করব।